হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে, আচ্ছা বলি, গতকালকে তোমাদেরকে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে একটা ইয়েতে তোমাদেরকে বিভিন্ন রকম ওয়েবফর্মগুলো দেখাচ্ছিলাম। অর্থাৎ যদি তোমার এসির মধ্যে ইন্ডাক্টর লাগাও কি হবে, তোমার মানে ক্যাপাসিটর লাগাও কি হবে, এবং অ্যাকর্ডিংলি আমি বলেছিলাম যে তুমি যদি ইন্ডাক্টর লাগাও, এখানটা দেখিয়েছিলাম যে যদি তোমাদের ইন্ডাক্টর লাগানো হয় তাহলে বলেছিলাম যে ভোল্টেজটা সেখানে লিড করে থাকবে, কারেন্টটা সেখানে ভোল্টেজের থেকে ল্যাগ করে থাকবে, এবং তার অ্যাকর্ডিংলি তার কার্ভটাও আমি দেখিয়েছিলাম যে কার্ভটা কীরকম হবে। এটা যদি তুমি ইন্ডাক্টর লাগাও, সেম তুমি যদি ক্যাপাসিটর লাগাও তখন বলেছিলাম যে ভোল্টেজটা সেখানে ল্যাগ করে থাকবে আর কারেন্টটা ভোল্টেজের থেকে সেখানে দেখো লিড করে থাকবে। অর্থাৎ এই +90 প্লাস হোক কি মাইনাস হোক, ঠিক আছে, এটা এরকম করে থাকবে। এবং সেই জন্য তোমাদেরকে বিভিন্ন রকম ওয়েবফর্ম হবে সেটা দেখাচ্ছিলাম। এবং ঘটনা প্রসঙ্গে আরও একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি তুমি ধরো এখানে এই যে এসির মধ্যে সিম্পল তুমি যদি রেজিস্টার লাগাও, সেক্ষেত্রে দেখা গেছিল যে এটা যে ফেজে থাকবে, ভোল্টেজটা যে ফেজে থাকবে, কারেন্টটাও একই ফেজে থাকবে। অর্থাৎ ভোল্টেজটা যদি ওমেগা টি প্লাস জিরো জিরো ফেজে থাকে, কারেন্টটাও কিন্তু জিরো ফেজেই থাকবে। অর্থাৎ ভোল্টেজ ওয়েবফর্ম যেরকম কারেন্ট ওয়েবফর্ম সেম এক্স্যাক্টলি ওকে ফলো করে চলবে। তো চলো প্রথমে আমরা এখানে একটা সার্কিট দেখব, যে সার্কিটে আমরা কি করছি, একটা সিম্পল ধরো রেজিস্ট্যান্স নিচ্ছি। ধরো আমি একটা সিম্পল রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করলাম। এখানে এটা একটা সোর্স আছে, ধরো 10 ভোল্টের, তার ম্যাক্সিমাম এই দেখো লিখছি ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 10, আর ফ্রিকোয়েন্সি ধরো 40, এটাকে 50 হার্জ করে দিলাম। দিয়ে ধরো আমি এটা সিমুলেশনটা স্টার্ট করলাম। আচ্ছা, সিমুলেশন কারেন্টের স্পিডটাকে একটু কমাই। দেখতে পাচ্ছ কারেন্টটা তোমার একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এরকম একটা কারেন্টটা হচ্ছে আর কি, ঠিক আছে। ধরো আমি একটা অন্য সার্কিট নিই, এই সার্কিটটা সমস্যা হচ্ছে। হুম, এটা ড্রটা ওয়ারটা অ্যাড হচ্ছে না কেন? দাঁড়াও 1 সেকেন্ড। ওহো, এইটা ডিলিট করে দিলেই এর এক পাশে তো এটা দেখাচ্ছিল না, ইন্ডাক্টর এক পাশে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার এটাকে ডিলিট করলে অসুবিধা নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো, তোমরা নিচের কার্ভটাকে একটু ফলো করবে, ঠিক আছে। গ্রিন কালারেরটা হচ্ছে তোমার এখানে ভোল্টেজের কার্ভ, আর ইয়েলো কালারের যেটা কার্ভটা দেখছো ওটা কারেন্টের কার্ভ। তো দেখতে পাচ্ছ যেখানে কি হচ্ছে, আমি সিমুলেশনের স্পিডটা একটু কমিয়ে দিচ্ছি না হয়। দেখো কারেন্টটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, খেয়াল করে দেখো একটু, আমি সিমুলেশনের স্পিডটা কমিয়ে দিয়েছি, একটু বাড়াচ্ছি। দেখো ভোল্টেজটা যখন পজিটিভ হবে, দেখো এই জায়গাটা যেখানে জেনারেট হচ্ছে, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করবে তোমরা, ঠিক আছে। যে দেখো ভোল্টেজটা যখন পজিটিভ হবে, কারেন্টটাও দেখো পজিটিভ হবে। অর্থাৎ ভোল্টেজকে কারেন্টটা পুরো ফলো করে চলছে। আর আমি ধরো এখানে তোমাকে দেখাচ্ছি, ধরো প্রথমে ভোল্টেজটা দেখাচ্ছি। দেখো রেজিস্ট্যান্সের অ্যাক্রস একবার পজিটিভ ভোল্টেজ, একবার দেখো নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। সার্কিটে দেখো গ্রিন হচ্ছে একবার রেড হচ্ছে, ঠিক আছে। আর একটা সাইড গ্রাউন্ড আছে, গ্রে কালার যে সাইডটা দেখো রয়েছে, অর্থাৎ এই যে সাইডটা পুরো গ্রে হয়ে রয়েছে, এইটা এইটা এবং এই সাইডটা গ্রে কালার, মানে বেসিক্যালি গ্রাউন্ডেড। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখো, এই রেজিস্ট্যান্সের এই সাইডটা একবার পজিটিভ হচ্ছে, আবার রেড কালার যখন হচ্ছে তখন দেখো নেগেটিভ হচ্ছে।
কার্ভের সঙ্গে ম্যাচ খাও। দেখো কার্ভটা যখন পজিটিভ হবে তখন দেখো গ্রিন কালার, যখন নেগেটিভ হবে রেড কালার। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি ভোল্টেজটা। এবার আমি কারেন্টটা দেখাচ্ছি, কারেন্টের স্পিডটা একটু কমাই। দেখো পজিটিভ ভাবে কারেন্টটা এদিকে যাচ্ছে, নেগেটিভ ভাবে কারেন্টটা এক্স্যাক্টলি উল্টো দিকে যাচ্ছে, দেখতে পেয়েছো তোমরা? এবং ছবিটা ভালো করে দেখো, ভোল্টেজের ওয়েভ ফর্মটা আর কারেন্ট ওয়েভ ফর্মটা একদম এক্স্যাক্টলি একে অপরকে ম্যাচ করেছে, একই ফেজে রয়েছে, কোনো ফেজ শিফট হয়নি ওদের। তার মানে এদেরকে যখন আমি এভাবে এক্সপ্রেস করব তখন আমি বলতে পারি যে যদি তোমার এইটা ধরো ভোল্টেজের কার্ভ হয়, এটা যদি ভোল্টেজের ডিরেকশন হয়, তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? এদিকেই। এইটা হচ্ছে মনে করো কারেন্টের ডিরেকশন। অর্থাৎ দুজনের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা 0 ডিগ্রি, তবেই এটাও ওমেগা টি প্লাস 0 আর এর ফেজটাও দেখো ওমেগা টি প্লাস 0। তাহলে এইটা যদি তোমার ভি হয়, আই হচ্ছে তোমার এইটা, তাই না? তো ভি আর আই এটা হচ্ছে এক্স্যাক্টলি দুজন একদম সেম ফেজে রয়েছে। সো দ্যাটস ওয়াই দেখো এখানে ওমেগা টি প্লাস 0, এখানে ওমেগা টি প্লাস 0। যার ছবিটাকে আমরা যদি দেখি দেখবো যে এরকম আছে, ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে রয়েছে এসি ওয়েভফর্মের ক্ষেত্রে। এরপর আমরা যেটা করছি, ধরো এই সার্কিট একটা ইন্ডাক্টর লাগাবো, ঠিক আছে? একটা ইন্ডাক্টর লাগাবো, আর কি করতে পারি, রেজিস্ট্যান্সটা একটু কমিয়ে দিই, দাঁড়াও এখন মতো করে দিই। ও এটা ক্রসে ভোল্টেজটা দেখতে পাবো না, ভিউইং স্কোপ এইটা দেখতে পারি, আর এটাকে ভিউইং স্কোপ করবো না। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটা করে নিই, দাঁড়াও। বা এটা আর একটা কাজ করা যায়, এটাকে মুছে দিয়ে ডাইরেক্ট তার লাগিয়ে দেওয়া যায়। একটু অসুবিধা হবে, তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে। আমি ওই রেজিস্ট্যান্সটা থাক, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা থাক, নাহলে একটু অসুবিধা হবে বুঝতে। একবার দেখে নিই এটা, হ্যাঁ ট্রানজিয়েন্ট চলে আসবে তো, দাঁড়াও আগেরটাই থাক, 180 থাক। ধরো এই সার্কিটে এই রেজিস্ট্যান্সটা এখন ছেড়ে দাও, মোটামুটি ধরো ইন্ডাক্টরটা আছে এবং এই যে সার্কিটটা দেখছো সেই সার্কিটেও দেখো কারেন্টটা ফ্লো হচ্ছে। তো বাঁ দিকের ওয়েভ ফর্মটা খেয়াল করো, ডান দিকেটা দেখো না, ডান দিকেটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে, হ্যাঁ ডান দিকেটা দেখার কোনো দরকার নেই। এটাকে এই স্কোপটা আমি রিমুভ করে দিচ্ছি। কোনটা রিমুভ হলো? ও এইটাকে রিমুভ করছি, হ্যাঁ এসি সোর্স। দেখো সোর্সের ভেতর অ্যাক্রসে ভোল্টেজ এবং সোর্সের ভেতর দিয়ে কারেন্টের ওয়েভফর্ম এখানে দেখানো হয়েছে। তো তোমরা কালকের ছবিটা আমি একটু পজ করছি, তোমরা এটুকু বুঝতে পারছো, দেখো এই গ্রিন কালারের যেটা আছে এটা দেখো ভোল্টেজের ওয়েভফর্ম। আমি না হয় একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই গ্রিন কালারেরটা হচ্ছে দেখো ভোল্টেজের ওয়েভফর্ম, আর এই ইয়েলো কালারেরটা হচ্ছে কারেন্টের ওয়েভফর্ম। তো খেয়াল করে দেখছো ভোল্টেজের ওয়েভফর্মটা যেটা দেখতে পাচ্ছ, দেখো পিক পয়েন্টটা আগে অ্যাচিভ করেছে, কারেন্টের ওয়েভফর্মটা পিক পয়েন্টটা একটু পরে অ্যাচিভ করেছে, তাই না? দেখো এটা আগে অ্যাচিভ করেছে, এটা অনেক পরে অ্যাচিভ করেছে। তো যে আমি কালকে বলেছিলাম যে কারেন্ট আগে অ্যাচিভ করবে, মানে যে আর কি পিক পিক ভ্যালু হোক বা জিরো ক্রসিং ভ্যালু হোক, যে পিক ভ্যালুটা আগে রিচ করবে সে বেসিক্যালি লিড করে আছে, অর্থাৎ সে এগিয়ে আছে। আর যে পিক ভ্যালুটা পরে রিচ করছে অর্থাৎ ইয়েলো ওয়েভ ফর্মটা, সে একটু পিছিয়ে রয়েছে, তাই না? মানে আমি দেখতে পাচ্ছি আমি যখন সার্কিটের সাথে একটা ইন্ডাক্টর লাগাচ্ছি তখন কিন্তু আমাকে দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা আমার এখানে লিড করেছে, কারেন্টটা ল্যাগ করেছে। ক্লিয়ার ব্যাপারটা? এবং অ্যাকর্ডিংলি আমি গতকালকে একটা সিদ্ধান্তে এসেছিলাম যে এই যে ছবিটা বলেছেন, দেখো ভোল্টেজটা আগে লিড করেছে, কারেন্টটা পরে অ্যাচিভ করছে। যদি পিওর ইন্ডাক্টর হয় সেক্ষেত্রে আমি কালকে বলেছিলাম যে তোমার ভোল্টেজের ফেজটা যেদিকে থাকবে কারেন্টের ফেজটা একেবারে 90 ডিগ্রি ল্যাগে থাকবে, এটা বলেছিলাম ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে? তার কার্ভটা তোমরা এখন দেখতে পেলে, এখানে নিচে কার্ভটা দেখো।
আর যদি দেখতে চাও দেখো কোন দেখতে পাচ্ছ সার্কিটটা একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, যখন পজিটিভ হচ্ছে তখন দেখো কারেন্টটা কোন দিকে যাচ্ছে, যখন নেগেটিভ হচ্ছে তখন দেখো কারেন্টটা কোন দিকে যাচ্ছে, সিম্পলি। কিন্তু পজিটিভ হওয়ার মানে যখনই পজিটিভ হচ্ছে তখনই কারেন্টটা চেঞ্জ হচ্ছে বা না হচ্ছে, সেখানে দেখো মানে এই ভোল্টেজের ওয়েভ ফর্মকে কারেন্টের ওয়েভ ফর্ম এক্স্যাক্টলি ম্যাচ করছে না। কারেন্টটা দেখতেই পাচ্ছ একটু ডান দিকে শিফট হয়ে আছে, ডান দিকে শিফট থাকা মানে ল্যাগ করে থাকা, কারেন্টটা ল্যাগ করে আছে, যে ছবিটা আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি এই জায়গাটায়? একটু বলবে কজন আছো, যাই হোক যে কজনই আছো, কারো বুঝতে একটু অসুবিধা নেই এই জায়গাটা তাহলে? এরপর হচ্ছে আমরা দেখব ক্যাপাসিটিভ সার্কিটটা। ধরো এটা একটা ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে, এটাকে রিমুভ করি, এটাকে স্কোপে দিয়ে দিই, দিয়ে ধরো আমি এটাকে রান করছি। এখানে ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো, খুব ভালোভাবেই বুঝতে পারছো যে দেখো এখানে কিন্তু উল্টো কেসটা হয়েছে। অর্থাৎ আমি এটাকে একটু স্টপ করে ম্যাগনিফাই করে দেখাই তোমাদেরকে, খেয়াল করে দেখো ভোল্টেজের ওয়েভ ফর্মটা কি করেছে, পিকটাকে হচ্ছে তোমার একটু পরে অ্যাচিভ করেছে, কিন্তু কারেন্ট ওয়েভ ফর্মটা দেখো পিকটাকে আগে অ্যাচিভ করে গেছে। আমি রেজিস্ট্যান্সটা আরো কমিয়ে দিই তাহলে একটু বেটার হবে। 180 তো, এটাকে করে 100 করে দিই, 100 না আরো কমিয়ে দিই, 50 ওহম টম করে দিই, এটা 50 ওহম করে দিলাম, তাহলে মানে ছবিটা আরেকটু ইয়ে হবে। দেখি একবার দেখে নি, হ্যাঁ হ্যাঁ, এইটা এবার অনেকটা দেখো বোঝা যাচ্ছে, ভালো করে দেখো কার্ভগুলো, যে কার্ভটা চলছে একটু খেয়াল করে দেখো, গ্রিন কালারেরটা আমি বললাম ভোল্টেজের ওয়েভ ফর্ম, দেখো ওটা কিন্তু ডান দিকে শিফট আছে, অর্থাৎ এখানে ভোল্টেজটা কিন্তু ল্যাগ করেছে। আর এখানে দেখো ইয়েলো কালারের যে কারেন্টটা, সেটা দেখো লেফটে শিফট, লেফটে শিফট মানে একটু ইয়ে করি, থামাই একটু, তো খেয়াল করে দেখো এ পিকটা অনেক পরে অ্যাচিভ করেছে, তার মানে এটা হচ্ছে ল্যাগ করে আছে, আর কারেন্টটা পিকটাকে আগেই অ্যাচিভ করে গেছে। এ যখন জিরো ক্রসিং তখন দেখো এর প্রায় ম্যাক্সিমাম ভ্যালুর কাছাকাছি আর কি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কারেন্টটা এখানে কিন্তু লিড করছে, ভোল্টেজটা কিন্তু এখানে ল্যাগ করছে। এবং যদি এবার এটা এখানে দেখতে চাই, ভালো করে এইভাবে ভালো করে দেখো, সিমুলেশনের স্পিডটা আমি একটু কমিয়ে দিই, কারেন্ট স্পিডটা কমাতে, ঠিক আছে, সিমুলেশনের স্পিডটা আমি অনেক কমিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ, দেখো কারেন্টটা, 1 মিনিট, আমি একটা পার্টিকুলার জায়গায় স্টপ করব। হুম, দেখো যে জায়গাটা আমি স্টপ করেছি সেই জায়গাটা একটু ম্যাগনিফাই করে দেখো, এই জায়গাটা দেখো কারেন্টটা একদম লোয়ার ভ্যালু থেকে হয়ে জাস্ট জিরোটা টাচ করেছে। এ যখন জিরো টাচ করেছে, এ তখন সবে তখনও পিকে, ভোল্টেজটা তখনও পিকে, মানে ও তখনও সে জিরোতে ফিরে আসতে পারেনি, কারেন্টটা আগেই পিক ছেড়ে জিরোতে চলে এসছে, কিন্তু এ দেখো পিক ছেড়ে তখন সবে আসছে। এবং তার কারণটা হচ্ছে, সিমুলেশনটাকে যদি আমি আরো স্লো করে দিই তাহলে ওটা ধরা পড়বে, সেটা হচ্ছে যে দেখো, দাঁড়াও, হুম, তো দেখো এই সময়টা দেখো পুরো নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে আছে, কিন্তু দেখো কারেন্টটা প্রায় জিরোতে। এই সময় দেখো প্রায় এই যে গ্রে কালার হয়ে যাচ্ছে, যখন দেখবে দু সাইডটাই গ্রে কালার হয়ে যাচ্ছে তখন জানবে জিরো ভোল্টেজ। আর যখন একদিকটা পুরো ডিপ গ্রিন একদিকটা গ্রে, তখন বুঝছো যে পজিটিভের হাফ। শুধু ভোল্টেজটা দেখো, আমি এখন কারেন্টটাকে আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি কারেন্টটা বন্ধ করে দিচ্ছি। যখন দেখো উপরটা পুরো ব্রাইট রেড কালার নিচেটা গ্রিন কালার, তখন জানবে একদম ভোল্টেজের নেগেটিভ। দেখো এখন হচ্ছে দেখো দুটোই দু সাইডটাই প্রায় গ্রে হয়ে গেল, মানে এখন জিরো। আবার দেখো উপর সাইডটা প্রচন্ড গ্রিন, তখন হচ্ছে একদম পজিটিভের হাফ, মানে পজিটিভের একদম পিকটা। এবার খেয়াল করে দেখো এই যে এদিকে সোর্স আর এদিকে ক্যাপাসিটার, দেখো দুদিকের ভোল্টেজটা কি একই সঙ্গে চেঞ্জ হচ্ছে, দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো যখন এখানে নেগেটিভ, এদিকটা তখন অতটা নেগেটিভ, ফুল নেগেটিভ, এটা জিরো হয়ে গেছে, দেখো এই সময়টা দেখো এখানে আস্তে আস্তে কমছে। আগে দেখো বাঁ দিকটা এফেক্ট হচ্ছে, পরে দেখো ডান দিকটা এফেক্ট হচ্ছে। এটা রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু
জাস্ট একটু এখানে ডিলে রয়েছে। অর্থাৎ এদিকটা যখনই দেখো, এই যে এদিকটা যখন গ্রিন রেড হয়ে গেছে, এখানটা তখন অতটা রেড হতে পারেনি। অর্থাৎ যে ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা এখানে গিয়ে একটু পরে পৌঁছচ্ছে। সেটা অবশ্যই রেজিস্ট্যান্সটার জন্য হচ্ছে, কিন্তু সেটা অন্য ইস্যু। আমি বলতে চাইছি ভোল্টেজটা জাস্ট এইটুকু দেখে নাও, যে গ্রিন, ওপরটা গ্রিন কালার মানে ফুল ভোল্টেজ পিক, দু সাইডটাই এই সোর্সের দু সাইডটাই গ্রে কালার হয়ে যাওয়া মানে দেখো জিরো ক্রসিং। কার্ভটাকে দেখো, জিরোটা ক্রস করছে, কার্ভটাকে দেখো এই মুহূর্তে। আবার দেখো এই সাইডে ব্রাইট রেড কালার, দেখো কার্ভটাকে দেখো, ভোল্টেজটা একদম নিচের দিকে পিক, গ্রিন কালারের ওয়েভফর্ম যেটা ভোল্টেজটা। এটা বুঝতে পেরেছো? এবার আমি কারেন্টটাকে দেখাচ্ছি, ভোল্টেজটাকে অফ করেছি, শুধু কারেন্টটাকে দেখো। ও, সাদা কালারে কারেন্ট দেখা যাবে না, ঠিক আছে। কারেন্টটা দেখো, কারেন্টের স্পিডটা, এই যে কারেন্টের এগুলো হচ্ছে ইলেকট্রন, ধরো ইয়েলো কালারের এগুলো মনে করো ইলেকট্রন। ইলেকট্রনগুলো যখন সব থেকে স্পিড নিয়ে দৌড়চ্ছে তখন হচ্ছে কারেন্টের টপ ভ্যালু। দেখো এই মুহূর্তে দেখো, দাঁড়াও আমি একটা পার্টিকুলার মোমেন্ট দেখাই, ঠিক এই মোমেন্টটায়, এই মোমেন্টে ইলেকট্রনের স্পিড সব থেকে বেশি, অর্থাৎ কারেন্টটা সব থেকে বেশি। আর এই দেখো, এই যে কারেন্টটা থেমে গেছে, মানে দেখো কারেন্টের দেখো জিরো ক্রসিং, দেখো এই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি, কারেন্টটা তখন জিরোতে ক্রস, সেই জন্য ইলেকট্রনগুলো থেমে আছে। এবার যদি দুটো ট্যালি করো যে কখন ভোল্টেজ বেশি আর কখন কারেন্ট বেশি, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, যখন ভোল্টেজ বেশি তখনই কারেন্ট বেশি এরকম কোনো ব্যাপার নয়। এমন কেসটা হচ্ছে, দেখো ভোল্টেজ প্রচন্ড বেশি, এই দেখো এই সময়টা ভোল্টেজ বেশি, দেখো কারেন্টটা প্রায় জিরোর দিকে, দেখো এই যে সময়টা দেখো, ওপরে ভোল্টেজ বেশি কিন্তু কারেন্ট দেখো থেমে গেছে। আবার দেখো এখানে ভোল্টেজ জিরো, দু সাইডটাই গ্রে, কিন্তু দেখো ইলেকট্রন ভালো স্পিডে দৌড়চ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে ভোল্টেজ আর কারেন্ট কিন্তু একসঙ্গে কমা বাড়া করছে না, ঠিক আছে। ভালো করে আমরা দেখলে দেখবো যে এইখানটায় দেখলে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজটা কিন্তু ল্যাগ করে আছে আর কারেন্ট ওয়েভফর্মটা লিড করে আছে। এই যে দেখো কারেন্ট ওয়েভফর্মটা জিরোটাকে অ্যাচিভ করে ফেললো, ভোল্টেজ তখন অ্যাচিভ করতে পারেনি, ভোল্টেজটা ওকে ফলো করে চলছে। অর্থাৎ এখানে কারেন্টটা কিন্তু বেসিক্যালি লিড করে আছে, তাই না? তার মানে এদের ক্ষেত্রে যখন আমরা ছবিটা আঁকবো তখন ছবিটাকে আমরা বলবো এরকম, যেখানে ভোল্টেজটা ল্যাগ করে আছে, কারেন্টটা লিড করে আছে। কারো বুঝতে কোনো অসুবিধা আছে এই জায়গাটায়? একটু বলবে যদি কোনো মানে ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়। স্যার, বলো বলো। আচ্ছা, না বললে, আচ্ছা। তো এইটা হচ্ছে তোমার মানে এদের ভোল্টেজ আর কারেন্ট ওয়েভফর্মের নেচার। এবং জেনে রাখো যে নেচারগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকম হয়। হ্যাঁ, অর্থাৎ মানে যেটা বলতে চাইছি যে তোমার ভোল্টেজ আর কারেন্ট কিভাবে যাবে বা না যাবে সেটা আবার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওকে, বেশ, এবারে এই সার্কিটটা একটু খেয়াল করে দেখো, তুমি আগে এই ছবিটা একটু ভালো করে দেখে নাও। পার্টিকুলারলি আমি একটা এমন জায়গায় প্রিন্ট স্ক্রিন করছি, আমি একটা জায়গায় প্রিন্ট স্ক্রিন করবো, দাঁড়া একটু ভালো জায়গা করি। এই যখন জিরো ক্রস করবে, এই যখন পিকে পৌঁছবে তখন ছবিটা নেব, ব্যাস। মোটামুটি এরকম একটা ছবি নিয়েছি, ঠিক আছে। এটাকে আমি আমার উদ্দেশ্য এই জায়গাটাকে একটু ভালো করে এক্সামিন করা। কি কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা ভালো করে দেখো। আমি এটাই দেখছি যে যখন কারেন্টটা পিক ভ্যালু অ্যাচিভ করেছে, অর্থাৎ এই জায়গাটা বলি, হ্যাঁ, দেখো কারেন্টটা যখন অলরেডি পিক ভ্যালুটা অ্যাচিভ করেছে, এই জায়গাটা এখানে হচ্ছে আই এর পিক, তখন হচ্ছে ভোল্টেজটা দেখো প্রায় জিরোর কাছাকাছি পড়ে আছে। এই জিনিসটা জাস্ট একটু নোটিস করলে যে এ যখন পিকে তখন জিরোতে পড়ে আছে। অর্থাৎ এদের মধ্যে সেক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা হচ্ছে অলমোস্ট কাছাকাছি 90 ডিগ্রি কাছাকাছি। এদের মধ্যে ফেজ ডিফারেন্স প্রায় তখন 90 ডিগ্রি কাছাকাছি। তবেই দেখো এটা সম্ভব, একটার পিক হলে অন্যটা জিরো, ঠিক আছে। তো ধরো মনে করো এই ঘটনাটা ঘটছে, এরপর আমি কি করলাম, এই যে রেজিস্ট্যান্সটা এর ভ্যালুটা ছিল খুব কম, কত ছিল না, 50 ওহম। এবার ধরো আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে প্রচন্ড বাড়িয়ে দেবো, বাড়িয়ে কত করব না, ধরো 5K অর্থাৎ 5000 ওহম করে দিলাম। দেখতে পেচ্ছ তোমরা, 5000 ওহম করে দিয়েছি।
5 এরকম করলে আবার কারেন্টের ভ্যালুটা খুব কমে যাবে। একটা কাজ করি, রেজিস্ট্যান্সের ইয়েটা কমিয়ে দিই, ক্যাপাসিট্যান্সটা কমিয়ে দিই। এটা 50ই থাক। 500 করলে কতটা হবে? 500 করলে, আচ্ছা 500 করবো, এদিকে ভোল্টেজটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এটা কাছাকাছি হয়ে যাবে। এখানে ভোল্টেজটা বাড়িয়ে দিই, তাহলেই হবে। দুটোই কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি হয়নি। 15 তো, একটু কমিয়ে দিই, এটা 12 করে দিই ভোল্টেজটা। ঠিক আছে। হুম, এইবার দেখো কি করলাম আমি। স্পিডটা আমি একটু বাড়াই। আমি কি করেছি দেখো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বাড়িয়ে দিয়েছি, 1K করে দিয়েছি, অর্থাৎ 1000 ওহম করে দিয়েছি। এবার দেখো অবস্থাটা কি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো ভোল্টেজের ওয়েভফর্ম আর কারেন্টের ওয়েভফর্ম প্রায় ম্যাচ করে চলেছে, প্রায় ম্যাচ করছে। দেখতে পাচ্ছ? ভোল্টেজ, দেখো তার ভোল্টেজ, ডিফারেন্সটা ছিল, ফেজ ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, তাই না? চলে যাচ্ছে। হ্যাঁ, ফেজ ডিফারেন্সটা দেখো প্রায় 0 হয়ে গেল। তার মানে এখান থেকে আমি সিদ্ধান্তে এটা এলাম, কি সিদ্ধান্তে আসতে পারি না, আমি এভাবে এরকম বলতে পারি যে, আমি এটা ক্লিয়ার করছি, হ্যাঁ, এই জায়গাটা, যে ধরো যদি আমার সার্কিটটা রেজিস্টিভ হয়, অর্থাৎ পিওর রেজিস্টিভ হয়, সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 0 ডিগ্রি। দুজনে একই সঙ্গে একদম একে অপরের উপর লাই করে থাকে, অর্থাৎ ফেজ ডিফারেন্সটা হচ্ছে 0 ডিগ্রি। যদি সার্কিটটা আমার হয় পিওর ক্যাপাসিটিভ, তাহলে ভোল্টেজটা যেদিকে থাকে, কারেন্টটা তার সাথে 90 ডিগ্রি ল্যাগ করে থাকে। এরপর সার্কিটে যদি আমার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স একসাথে থাকে, অর্থাৎ সার্কিটটা যদি আমার আরসি সার্কিট হয়, তখন ডিপেন্ড করে এইটা কোন দিকে যাবে, এইটা ডিপেন্ড করে। যদি ক্যাপাসিটিভ ভ্যালুটা প্রচণ্ড বেশি হয়, মানে যেটা বলতে চাইছি, ধরো এটা অন্য কালারে করি, যে যদি ক্যাপাসিটিভ ভ্যালুটা প্রচণ্ড বেশি হয় এবং রেজিস্ট্যান্স ভ্যালুটা প্রচণ্ড কম হয়, এই আপের দিকে মানে বেশি, ডাউনের দিকে মানে কম, এভাবে ভেবে নাও। ক্যাপাসিটিভ ভ্যালু যদি খুব বেশি হয়, রেজিস্ট্যান্স ভ্যালু কম হয়, তাহলে এটা এই রকম জায়গায় থাকবে, আপের দিকে থাকবে। যদি তোমার এরকম হয় যে ক্যাপাসিটিভ ভ্যালু প্রচণ্ড কম আর রেজিস্টিভ ভ্যালুটা প্রচণ্ড বেশি, তাহলে হচ্ছে এইটা জোর পাবে, তখন এইটা জোর মানে রেজিস্ট্যান্সের জোরটা তখন বেশি খাটবে, তখন হচ্ছে এরা প্রায় কাছাকাছি ফেজে থাকবে, যেটা এখন এই মুহূর্তে হলো। আমি কি করলাম দেখলে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা প্রচণ্ড বাড়িয়ে দিলাম, যেই বাড়িয়ে দিলাম সার্কিটটা ক্যাপাসিটার থাকলেও সার্কিটটা অলমোস্ট রেজিস্টিভ সার্কিট হয়ে গেল। দেখো রেজিস্টিভ সার্কিট হওয়ার জন্য ভোল্টেজের ওয়েভফর্ম আর কারেন্টের ওয়েভফর্ম দেখো একে অপরকে পুরো ম্যাচ করে চলেছে। তো চলো এইবার এই সার্কিটটাতে আমরা যেটা করব, এবার একবার ক্যাপাসিটারের ভ্যালু বাড়াবো, দেখবো কি হচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়িয়ে দেখবো কি হচ্ছে। তো ধরো সাপোজ আমার ক্যাপাসিটারের ভ্যালু আমি প্রচন্ড বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে 33 মাইক্রোফ্যারাড, আমি এটাকে করে দিলাম 33 মিলি ফ্যারাড, অর্থাৎ 1000 গুণ বাড়িয়ে দিলাম। তাও একই থাকবে, অনেকটা বাড়াতে হবে। উম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করলে হবে, রেজিস্ট্যান্স ভ্যালুটাই কমাই, নাহলে ওটা ধরা যাবে না। রেজিস্ট্যান্সটা আমরা প্রচন্ড বেশি দিয়ে ফেলেছি আর কি, এটা হচ্ছে কেস।
তাও একই হয়ে গেছে গো। সার্কিটটা এত দেওয়াটা ভুল হয়ে গেল। 33 মিলিফ্যারাড থাক। কি হচ্ছে এটা? সিমুলেশনটা গন্ডগোল করছে মনে হচ্ছে। দাঁড়াও, সার্কিট মানে এই সফটওয়্যারটাই গন্ডগোল করছে, যেটা আমার মনে হচ্ছে। ওই দেখো কারেন্টটা 0 হয়ে গেছে। লে, রিসেট করতে হবে। দেখো এই সার্কিটে মনে করো ক্যাপাসিটি, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি প্রচন্ড কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো কমিয়ে আমি 18 ওহম করে দিলাম। 18 ওহম করতে গিয়ে দেখো কি হলো, ছবিটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ কি হয়েছে। দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি কমিয়ে দিই, তাহলে ক্যাপাসিটিভের জোরটা সেক্ষেত্রে বেশি। ক্যাপাসিটারের জোর যখন বেশি, তখন সার্কিটটা ক্যাপাসিটিভ নেচার। সেই কারণে দেখো খেয়াল করে দেখো দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স তোমরা দেখতেই পেয়েছো, একটা যখন জিরোতে, একটা তখন পিকে, অর্থাৎ 90 ডিগ্রি লিড করেছে, তাই না? দেখো ভোল্টেজ সেখানে ল্যাগ করে আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব কম আর ক্যাপাসিটরের ভ্যালুটা প্রচন্ড বেশি, তাহলে সার্কিটটা ক্যাপাসিটিভ নেচার। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই গ্রিন কেসটা ফলো হচ্ছে, এই যে গ্রিন কেসটা, যখন ক্যাপাসিটার বেশি রেজিস্ট্যান্স কম। কিন্তু আমরা যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়িয়ে দিই, তাহলে ক্যাপাসিটিভের জোরটা অটোমেটিক কমে যাবে। ধরো আমি এটাকে সার্কিটে, এই ক্যাপাসিটারটাকে আমি বেরিয়ে 1800 ওহম করে দিলাম। এবার সিমুলেশন করে দেখো, দেখেছো সার্কিট, আমি বললাম না সফটওয়্যারে গন্ডগোল আছে একটু। এটাকে 180টাকে 1800 করে অ্যাপ্লাই। ওকে, রিমুভ ভিউ। হ্যাঁ, এবার সার্কিটটা দেখো তুমি, ওটা সফটওয়্যারটা একটু গন্ডগোল করছে। দেখো এটা যখন আমি 1800 ওহম করে দিলাম, তখন খেয়াল করে দেখো একদম এক্স্যাক্টলি ওকে ম্যাচ করে চলেছে। মানে সেক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট ওয়েভফর্ম প্রায় কাছাকাছি ফেজে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই ব্লু কেসটা ফলো হচ্ছে, এই ব্লু কেসটা, মানে দেখো ভোল্টেজ আর কারেন্ট একদম শুয়ে রয়েছে, অর্থাৎ রেজিস্টিভ নেচারটা ফলো হচ্ছে। ঠিক, তার মানে এটুকু তোমরা সিদ্ধান্তে আসতে পারছো যে আমার এখানে আর এবং সি দুটো সার্কিট আছে, যদি দুজনেরই সমান সমান ক্ষমতা হয়, সেক্ষেত্রে ধরো দুজনেরই সমান, যেরকম আর সেরকম সি, মানে দুজনেরই যদি সেম সেম থাকে, অর্থাৎ এরও পুরো 50% ক্ষমতা, বাকি 50% ক্ষমতা ওর, সেক্ষেত্রে দেখবে ছবিটা এরকম হয়ে যাবে। এদিকে তোমার যদি ভি থাকে, আইটা হয়ে যাবে 45 ডিগ্রি, অর্থাৎ আইটা সেক্ষেত্রে 45 ডিগ্রি লিড করবে, +45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে যদি ক্যাপাসিটারের নেচার বাড়ে, এই আই এর ইয়েটা বাঁ দিক করে চেপে সরবে, করতে করতে ক্যাপাসিটারের ম্যাক্সিমাম যে এটা হতে পারে, তার জন্য হচ্ছে ম্যাক্সিমাম পজিশন এইটাতে দাঁড়াতে পারে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি লিড করতে পারে। অপরদিকে যদি ক্যাপাসিটেন্স কমে সার্কিটটা রেজিস্টিভ নেচার বাড়তে থাকে, তাহলে এই অ্যারোটা কিন্তু নিচের দিকে নামবে, এবং বাড়তে বাড়তে রেজিস্টিভ যখন নেচারটা, পুরো নেচারটা অলমোস্ট রেজিস্টিভ নেচার হয়ে যাবে, তখন দেখা যাবে যে এরা দুজন একই লাইনে হয়ে গেছে, অর্থাৎ ভি যেদিকে আই সেদিকে, অর্থাৎ এই ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা হয়ে গেছে 0 ডিগ্রি। তার মানে আমি এটুকু বুঝতে পারছি যে একটা সার্কিটের রেজিস্টিভ নেচার যদি বাড়তে থাকে, তো আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই আর কি, রেজিস্টিভ নেচার যদি বাড়তে থাকে, তাহলে রেজিস্টিভ ফেজ ফলো হবে। যদি ক্যাপাসিটার নেচার বাড়তে থাকে, তাহলে তত বেশি এটা লিডিং করতে থাকবে। ক্লিয়ার এই জায়গাটা পুরো সবার? ওকে, নেক্সট আমি যেটা দেখাবো, একটা ইন্ডাক্টর দিয়ে দেখাবো যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে। তো ধরো আমি প্রথমে একটা ইন্ডাক্টর নিয়ে আসছি, একটা ইন্ডাকটিভ সার্কিট, যে ইন্ডাকটিভ সার্কিটে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো ইনিশিয়ালি খুব কম, বা ধরো আরো কমিয়ে দিচ্ছি আমি, এটা 18 ওহম করে দিলাম।
আরো যদি কমিয়ে দিই, 5 ওহম টোহম করে দিই। হ্যাঁ, তো 5 ওহম যখন করে দিয়েছি তখন দেখতেই পাচ্ছ তোমরা যে রেজিস্ট্যান্স ভ্যালুটা খুব কমিয়ে দিয়েছি 5 ওহম, আর এদিকটা আছে অনেক বেশি 1 হেনরি, মানে অনেক ইন্ডাক্টরটার ভ্যালুটা বেশি আছে। তাহলে দেখো কি হয়েছে, দেখতেই পাচ্ছ যে দেখো ভোল্টেজের ওয়েভফর্মটা দেখো তোমার লিড করেছে, কারেন্টের ওয়েভফর্মটা ডান দিকে শিফট মানে পিছিয়ে রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে যদি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার যখন ভোল্টেজটা জিরো, মানে ভোল্টেজ যখন জিরো ক্রস করছে তখন ওর পিক পৌঁছে পজিশন, তাই না? তখন দেখো কারেন্টের প্রায় পিক পজিশন, অর্থাৎ কি দুটোর মধ্যে এখন 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স। অর্থাৎ সার্কিটটা আমার দাঁড়িয়েছে এরকম, যে আমরা জানি যে নর্মাল যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে ভোল্টেজ যদি এদিকে থাকে কারেন্ট থাকবে তার সাথে 90 ডিগ্রি ল্যাগে, এই সরি মানে 0 ডিগ্রিতে থাকবে পিওর রেজিস্টিভ হলে। আর যদি ইন্ডাক্টর থাকে পিওর ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে যেদিকে ভোল্টেজ থাকবে কারেন্ট থাকবে তার থেকে 90 ডিগ্রি ল্যাগে, অর্থাৎ এই দিকটায় আইটা থাকবে এদিকে, মানে ওদের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে -90 ডিগ্রি। এবার যদি কোনো সার্কিটে আমার রেজিস্টার আর ইন্ডাক্টর সিরিজে থাকে তাহলে ওই একই পদ্ধতি, যদি রেজিস্টিভ নেচারটা খুব কম হয়, ধরো এর নেচারটা খুব কম আর ইন্ডাকটিভ নেচার সেক্ষেত্রে প্রচন্ড বেশি, সেক্ষেত্রে দেখবে এই সার্কিটটা ফলো হচ্ছে, অর্থাৎ সার্কিটের ইন্ডাকটিভ সার্কিট হয়ে গেছে তখন। আর ইন্ডাকটিভ সার্কিট হওয়া মানে ওর ক্ষেত্রে তখন একদম 90 ডিগ্রি ল্যাগ নিয়ে চলছে। একইভাবে যদি এই সার্কিটে আমি রেজিস্টিভ প্রপার্টিটা বাড়াতে থাকি, রেজিস্টিভ প্রপার্টি ধরো প্রচন্ড বেশি, ইন্ডাকটিভ প্রপার্টি প্রচন্ড কম, সেক্ষেত্রে দেখবে আগের মতো, অর্থাৎ রেজিস্টিভ নেচারে যেটা হয় সেটাই হয়েছে, যে এদিকে ভি আর আইটাও প্রায় ওকে একদম ফলো করে করে চলছে। আর যদি দুটোরই সেম সেম ক্ষমতা থাকে, অর্থাৎ যতটা রেজিস্টিভ সার্কিট ততটাই ইন্ডাকটিভ ক্ষমতা থাকে, দুটোই যদি প্রায় সেম সেম থাকে, সেক্ষেত্রে দেখবে এটা যদি তোমার ভি হয় আইটা দেখবে এইদিকে আছে 9 - 45 ডিগ্রি ল্যাগ বা যেরকম একটা হবে। তো ধরো আমি এই সার্কিটে এখন কি করেছি দেখতে পাচ্ছি যে রেজিস্টিভ নেচারটা দেখো প্রচন্ড কম আর ইন্ডাকটিভ নেচারটা প্রচন্ড বেশি, এবং তোমরা দেখতে পেয়েছো যে দেখো অলরেডি পুরো এদের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স। অর্থাৎ এ যখন স্টপ করি, মানে এ যখন ভোল্টেজ যখন জিরো ক্রস করছে ও তখন পিকে, মানে একদম 90 ডিগ্রি তাদের আউট অফ ফেজ আর কি। হ্যাঁ, এবার ধরো আমি কি করছি রেজিস্টিভ নেচারটা আমি অল্প করে বাড়াচ্ছি, ধরো আমি একটু বাড়ালাম, বাড়িয়ে এই 50 ওহম মতো করলাম। যখন 50 ওহম মতো করলাম তখন দেখো গ্রাফটা কিরকম হয়েছে দেখো, তাও আরো অনেক কম আছে, আরো বাড়াতে হবে। এটা ধর প্রায় 500 মতো করলাম। হুম, এবার কার্ভটা একটু ভালো করে দেখো, আমি একটু পজ করি। ও স্টপ হয়নি। হুম, দেখো 90 ডিগ্রি থেকে ফেজটা কমে এসছে, ভালো করে আমরা লক্ষ্য করলে দেখবো যে ভোল্টেজ যখন ধরো জিরো, ভোল্টেজ যখন জিরোতে ও তার একটু পরে পিকে গেছে, এটাকে এইটাকে জুম করে দেখাতে পারছি না আমি, একটু বেশ জুম করা থাকলে জিনিসটা তুমি দেখতে পারতে, এই ফেজের হালকা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফেজটা প্রায় হালকা চেঞ্জ হয়েছে। একটা রান করি একবার, এটা 250 করে দেখি তাহলে একটু বুঝতে পারবো। 250, তাও তাও এখনো ওরকমই রয়েছে, 250, 500, 1000 করলে রেজিস্ট্যান্সটা খুব বেশি বাড়ালে আবার হবে না। আমি এটা জাস্ট মাঝামাঝি জায়গায় আনতে চাইছি, আর একটু বাড়াবই, 100, 500, 700 মতো করে দেখি, 700।
কিছুটা হয়েছে, অল্প কিছুটা হয়েছে, ধরা যাচ্ছে না। এইটা কমাই, এটাও কমাই, ওটাই ভালো হবে। এটাকে 100 করি, আর এইটাকে 1 হেনরি আছে, এটাকে 0.5 হেনরি মতো করি। এইটাই মুশকিল, সফটওয়্যারটা একটু সমস্যা করছে। এটাই দেখাই, এই 180 ওহমের জায়গায় ঠিক আছে। 180 ওহম যখন, তখন মোটামুটি একটু খেয়াল করে দেখো, যখন ও পিকে তখন ওর পজিশন কিন্তু জিরোতে নয়, একটু শিফট হয়ে আছে। ভালো করে খেয়াল করো যে আগে কি ছিল, কারেন্ট যখন পিকে ছিল তখন ভোল্টেজটা জিরোতে পড়েছিল। এখন দেখো কারেন্টটা পিকে, তখন ভোল্টেজ কিন্তু জিরোতে নেই, তখন ভোল্টেজের একটা অন্যরকম একটা ভ্যালু আছে, এইরকম কাছাকাছি একটা ভ্যালু আছে, তাই না? আগে ছিল কি, যখন ও পিকে ছিল তখন ও পিকে ছিল। এবার এটা খেয়াল করে দেখো যে এ যখন তোমার পিকে রয়েছে, দেখো এ কিন্তু জিরোতে পড়ে নেই, অর্থাৎ এক্ষেত্রে ফেজের একটু চেঞ্জ হয়েছে। সেটা কেন হয়েছে, তার কারণটা আমি রেজিস্টিভটার নেচারটাও বাড়িয়েছি, ইন্ডাকটিভ নেচারটাও বাড়িয়েছি, প্রায় দুটোকে সমান সমান করেছি। সেই জন্য তোমার আগের থেকে একটু শিফট হয়ে এসেছে। এরপর তুমি যদি রেজিস্টিভ নেচার আরো বাড়াতে থাকো সার্কিটটা, তখন দেখবে একদম রেজিস্টিভ নেচার হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখবে যে ভোল্টেজের ওয়েভফর্মকে কারেন্ট ওয়েভফর্ম এক্স্যাক্টলি ম্যাচ করে চলছে। যেমন ধর এখন যা ফেজ আছে, দেখতে পাচ্ছ যে এখন ফেজটা হচ্ছে এরকম জায়গায় রয়েছে। আমি যদি এটাকে বাড়িয়ে দিই, 1800 করে দিই, না সঙ্গে সঙ্গে জিরো হয়ে গেল, মানে সত্যি কেন যেটা এরকম করছে। 30 এটাকে প্রায় 500 মতো করে দিই, রেজিস্ট্যান্স একটু বাড়িয়ে দিই, তখন দেখো সার্কিটটা প্রায় রেজিস্টিভ নেচার হয়ে যাবে। এখনো হয়নি, আরো বাড়াতে হবে। সমস্যা বটে। না, এই সফটওয়্যারটা একটু গন্ডগোল আছে, বুঝলে? তোমাদেরকে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারে সিমুলেশন করানো হয় না, তোমাদের যেটা করানো হবে সেইটা তোমাদের দেখাবো আমি। এটা একটু সমস্যা রয়ে গেছে, এই সফটওয়্যারটা ঠিকঠাক দেখাচ্ছে না। মোট কথা আমি যেটা বলতে চাইছি, যে যখন রেজিস্টিভ আর ক্যাপাসিটিভ দুটো নেচারই প্রায় হাফ, প্রায় একদম প্রায় সমসম করবে, তখন দেখবে যে এটা 90তেও নেই, জিরোতেও নেই, দুটোটার মাঝামাঝি জায়গায় রয়েছে। অর্থাৎ সিদ্ধান্তে তোমাদের আসতে হবে যে যত বেশি তুমি রেজিস্টিভ নেচারটা বাড়াতে থাকবে সার্কিটের, তত দেখবে এই এই যে কারেন্টটা কমে আসছে, ফেজ ডিফারেন্সটা। আর যত সার্কিটের ইন্ডাকটিভ নেচার তুমি বাড়াতে থাকবে, তত দেখবে এই অ্যারোটা এইদিকে শিফট হয়ে যাচ্ছে, অর্থাৎ লিডিং এর দিকে নেচার আসছে। আমি এইটা সবাইকে বোঝাতে চাইছি, ঠিক আছে? স্যার আরেকবার, স্যার আরেকবার দেন ছবিটায়। কোনটা কোনটা? ছবিটা আরেকবার দেন। কোন ছবিটা? এটা সার্কিটটা? স্যার এটাতে যেটা দেখলাম হেনরির যে ইন্ডাক্টরটা দিয়েছেন সেখানে রেজিস্ট্যান্স হচ্ছে 251 ওহম। আর ওটা তাহলে স্যার রেজিস্ট্যান্সের মানটা তো বেশি আছে মানে রেজিস্টারে, মানে হুম ইন্ডাক্টরের থেকে। হুম তার ফলে কারেন্টটা সময় মানে ওরা মানে একই ফেজে থাকবার চেষ্টা করবে। চেষ্টা আর করবে, এর কিন্তু মানটা বলছি না জিরো। থাকছে না, কিন্তু এখানে থাকছে না, এই সার্কিটটাই গন্ডগোল হচ্ছে, এই সার্কিটটাই গন্ডগোল হচ্ছে, আমি ওটাই বলছি তো। অ্যাজ পার যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। তুমি ঠিকই ধরেছো, আমিও দেখলাম এই সফটওয়্যারটা গন্ডগোল করছে। তোমাদেরকে তো এই সফটওয়্যারে সিমুলেশন হয় না, তোমাদের অন্য সফটওয়্যারে সিমুলেশন হয়, সেখানে দেখিয়ে দেবো। যেটা তোমরা প্র্যাকটিক্যাল ছিল আর কি, যে সফটওয়্যারে, সেটাই দেখিয়ে দেবো। ওইটা এখন আমার এই ল্যাপটপটা ইনস্টল নেই, ওটা ইনস্টল করে তারপর আমি দেখাবো। এটা অনলাইনে চলে, এই ফল স্টারটা অনলাইনে চলে।
এটা এত গন্ডগোল করে না, আমি জানি না এটা কেন এতটা প্রবলেমেটিক দেখাচ্ছে। তো মোট কথা বাস এইটুকু খেয়াল রাখো যে আমার সার্কিটটা যতটা রেজিস্টিভ হবে তত বেশি আমার ফেজ ডিফারেন্স কমে আসবে, অর্থাৎ এই জিরোর দিকে যাবে ফেজটা। আর যত বেশি আমার ওই দিকে থাকবে তত, মানে যত বেশি ইন্ডাকটিভ নেচার হবে তত এই কারেন্টটা ল্যাগ করতে থাকবে। যখন পুরোপুরি ইন্ডাক্টর অর্থাৎ পিওর ইন্ডাক্টর হয়ে যাবে তখন পুরো 90 ডিগ্রি ল্যাগ করবে। আবার কমতে কমতে যখন সার্কিটটা পুরো রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে তখন এই ফেজ ডিফারেন্সটা হয়ে যাবে জিরো, ব্যাস। অর্থাৎ এর চলার পথ হচ্ছে এইটুকু। আরএল সার্কিটের কারেন্টটা ভোল্টেজে কত অ্যাঙ্গেল করবে তার চলার পথ এইটুকু, অ্যাজ ওয়েল অ্যাজ আরসি সার্কিটের ক্ষেত্রে এইটা হচ্ছে তাদের চলাচল করার জায়গা। ঠিক আছে, এই অবধি মোটামুটি জিনিসটা মাথায় রেখে দাও, তাহলেই হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো, যেটা আমাদের পাওয়ার নিয়ে যে কাজকর্মটা সেইটা আমি একবার বলবো। সেটা কি, আমি কি মানে পাওয়ার নিয়ে ব্যাপারটা কেন কেন পাওয়ার নিয়ে, ঠিক আছে। ধরো একটা নদী, ধরো এটা একটা নদী, সেই নদীতে জলের স্রোতটা এটা ধরো জলের স্রোতটা বইছে এইদিকে, ঠিক আছে। আর একজন মাঝি তার নৌকা নিয়ে যাচ্ছে এপার থেকে এপারে। আমার প্রশ্ন হচ্ছে ও কি স্ট্রেট যেতে পারবে? ও স্ট্রেট একদম এরকম ভাবে না যেতে পারবে? কোনোদিন পারবে না। তোমরা একটা ছোটবেলায় পড়েছো যে দুটো রেজাল্টেন্ট যেটা হবে, অর্থাৎ দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট হবে সে রেজাল্টেন্ট বরাবর ও নৌকোটা মুভ করবে, অর্থাৎ নৌকোটা এই দিক এই অ্যারো ধরে যাবে। এইটা হচ্ছে নৌকোর ভেক্টরটা। মানে নৌকোটা কি হবে, সোজাসুজি যেতে পারবে না, ও ওকে যেতে হবে এইভাবে, মানে ও এইভাবে যেতে বাধ্য। ও যদি এইভাবেও চালায় ও নৌকাটা আলটিমেটলি এইভাবেই যেতে বাধ্য, যেটা তোমরা ভেক্টরের মেন কনসেপ্টটা পড়েছিলে। এবার মনে করো যে তোমার কাছে কেন এটা পড়লাম তার কারণটা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ও আবার মেকে গেল, এই দিক বরাবর মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর। আমরা কি এ আর বি কে ডাইরেক্টলি গুণ করতে পারবো? ডাইরেক্টলি গুণ করতে পারবো। ধরো এর ভ্যালুটা হচ্ছে মনে করো 30, ম্যাগনিটিউডটা বলছি, আর বি এর ম্যাগনিটিউড মনে করো প্রায় 10 মতো, 10 নয় ধরো এই 12 মতো। তাহলে আমি কি 30 × 12 ডাইরেক্ট গুণ করতে পারবো, হ্যাঁ কি না? না স্যার। গুণ করতে কেন পারবো না জানো? কারণ গুণ করতে হলে দুটোকে সেম নেচারের হতে হয়। দুটো কোয়ান্টিটি যাদেরকে আমি মাল্টিপ্লাই করছি তাদের আমার নেচারটা সেম হতে হবে, অর্থাৎ তাদের ডিরেকশনটা সেম হতে হবে। তাহলে তোমার উপায় কি, একটা আছে এইদিকে মুখ করে আর একটা আছে ওইদিকে মুখ করে, তোমাকে যদি গুণ করতে বলে তখন তুমি কি করবে? তুমি যেটা করবে, এর এই যে ভেক্টরটা আছে তার এই দিক বরাবর কতটা উপাংশ আছে, অর্থাৎ এইটা, যেটা ভদ্র ভাষায় দাঁড়ায় বি কস থিটা। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমি এটাকে বলি বি কস থিটা। তার সঙ্গে তুমি একে দেখো গুণ করতে পারবে, তাই না? আমি যেটা বলতে চাইছি যে একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টরকে যখন গুণ করতে হয় দুম করে গুণ করা যায় না, ওদেরকে একজাতীয় করে নিতে হয়। তো একজাতীয় করার উপায় কি, এই যে ভেক্টরটা আছে তার দুটো উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে বলা হয় বি কস থিটা, ওটা হচ্ছে বি সাইন থিটা। তখন তুমি যেটা করতে পারো, তারপর যদি মাল্টিপ্লাই করতে হয় যখন দুটোকে, এই যে বি বি এর দিকে জোর করে এটাকে টেনে নিচের দিকে নামিয়ে এসে বলছো বি কস থিটা, সোজা করে নিচের দিকে টেনে নামালে মানে এই লম্বা বরাবর যেটা হয় এটার ভ্যালু হলো বি কস থিটা। তারপর তুমি বুঝলে যে হ্যাঁ এ যেদিকে আছে বি কস থিটাও সেই দিকে আছে, এইবার তুমি দুটোকে গুণ করতে পারো, তখন বলা হয় যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, মানে এর সঙ্গে বেসিক্যালি বি কস থিটার গুণ, তাই না? এটা কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। মানে আমি যেটা বলতে চাইছি, দুটো ভেক্টর যখন থাকে ভেক্টরকে মাল্টিপ্লাই করতে হলে, অর্থাৎ তাদের যদি মানে রিয়েল ওয়ার্ল্ডে যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তখন ওটাকে ওর দিকে টেনে এনে করতে হয়। ঠিক যেরকম আমরা নৌকো মাঝির কেসটাতে আমরা
যখন ক্যালকুলেট করতে গিয়েছিলাম তখন আমাকে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে আলটিমেটলি আমার রেজাল্টেন্টটা বেরিয়ে এসেছিল। এখানেও ঠিক তাই হবে। অর্থাৎ আমি যখন দুটোকে যোগ করব বা মাল্টিপ্লাই যাই করতে যাই, আমাকে কিন্তু দুটোকে একজাতীয় আনতে হবে। আমি একজাতীয় করার জন্য যে ভেক্টরটা করছি তাকে এই দিকে তার উপাংশটা বার করতে হবে, সেই উপাংশের সঙ্গে আমি ওটাকে গুণ করতে পারি। যদি না করতে পারি তাহলে আদারওয়াইজ সে গুণের কোনো অর্থ হয় না। এই 30 × 12 করে দিলে কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি 30 × 12 cos থিটা করো, তখন তুমি তার ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালু একটা পাবে, যে ওইটা হবে তার গুণের ভ্যালু আর কি। অর্থাৎ দুটো ভেক্টরকে গুণ করতে হলে ওইভাবেই গুণ করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা তো ঠিক আছে, এটা তো বোঝা গেল। প্রবলেমটা কোথায় দাঁড়াবে? প্রবলেম হচ্ছে তখনই যে আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, এটা আমরা জানি। মুশকিলটা হয়ে যায় তখনই যখন ভোল্টেজটা একদিকে রয়েছে আর কারেন্ট একদিকে রয়েছে। ধর এটা ভোল্টেজ, এটা কারেন্ট, তাহলে কি করে গুণ করবে বলো? একই পদ্ধতিতে এই আই এর এই দিক বরাবর একটা উপাংশ বার করো, যেটা বেসিক্যালি দাঁড়াচ্ছে আই কস থিটা। নাও ইউ ক্যান মাল্টিপ্লাই দ্যাট মাই পাওয়ার ইজ ভি ইন্টু আই কস থিটা। যতক্ষণ না তুমি দুটোকে একজাতীয় আনবে, মানে একই ডিরেকশনে নিয়ে আসবে, যতক্ষণ না তার আগে তুমি মাল্টিপ্লাই করতে পারবে না। মাল্টিপ্লাই করলেও তার কোনো অর্থ হয় না। কিন্তু তুমি যদি এই আই এর এই দিক বরাবর কতটা উপাংশ আছে দিয়ে মাল্টিপ্লাই করো, এই পাওয়ারটাকে তুমি রিয়েল ওয়ার্ল্ডে খরচা করতে পারবে, কনজিউম করতে পারবে এই পাওয়ারটাকে, যে পাওয়ারটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা ভিআই কস থিটা তোমরা কি পড়েছো আগে? পড়েছো কি আগে? এটা পড়ানো হয়েছে? একটু রেসপন্স স্যার করবে। না। আগে পড়ানো হয়নি? যাই হোক, জেনে রাখো যে আমার ডিসির ক্ষেত্রে কি হয়, যদি ডিসি সার্কিট হয় তাহলে তো ভি যেদিকে আই সেদিকেই থাকে, তাই না? আমরা গতদিনকে দেখেছি ভালোভাবেই যে আমরা যদি সার্কিটে ডিসি দিই, এই সার্কিটে ডিসি দিই, এখানে ভোল্টেজ যেদিকে কারেন্টও সেই দিকে। এবং সব থেকে বড় কথা, ডিসির ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট মানে সেইভাবে মানে দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। সেই জন্য ডিসি পাওয়ার যখন আমরা বার করবো তখন আমরা সিম্পলি ভি ইন্টু আই করে দিতে পারি, চোখ বুঝে দুটোকে গুণ করে দিতে পারি, আমাকে কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ভাবতে হয় না, কারণ ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। বাট যখন আমরা এসি নিয়ে কাজ করছি এবং এসি নিয়ে কাজ করার সময় দেখছি যে ভি আর আই এর মধ্যে বিভিন্ন রকম অ্যাঙ্গেল হতে পারে। পিওর ইন্ডাকটিভ সার্কিট হলে একরকম অ্যাঙ্গেল হবে, সে তোমার পিওর ক্যাপাসিটিভ সার্কিট হলে একরকম অ্যাঙ্গেল হবে, রেজিস্টিভ সার্কিট হলে আবার দেখো পুরো একদম জিরো অ্যাঙ্গেল হচ্ছে। আবার মিক্সচার যদি হয়, অর্থাৎ রেজিস্টিভ ইন্ডাকটিভের মিক্সচার যদি হয় তাহলে অন্যরকম হবে। এই সার্কিটটা দেখতে পাচ্ছ তোমরা রেজিস্টিভ আর ক্যাপাসিটিভের মিক্সচার সার্কিট, সেই জন্য অ্যাঙ্গেলটা দেখো না পুরোপুরি লিডিং না পুরোপুরি জিরো, তার মাঝামাঝি একটা জায়গা রয়েছে। এবং এই ক্ষেত্রে যদি আমার মাল্টিপ্লাই করতে হয় তাহলে কিন্তু আই এর এই কস থিটা উপাংশটাকে ভি এর ওপর এনে ফেলতে হবে, যেদিকে ভি আছে তার উপর জোর করে আই কে এনে ফেলতে হবে। জোর করে তো ফেলতে পারি না, আই এর জায়গায় আমি আই কস থিটাকে জোর করে এনে ফেলতে পারি, দেন আই ক্যান মাল্টিপ্লাই ভি ইন্টু আই কস থিটা, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ পাওয়ার। এবং জেনে রাখো ভি ইন্টু আই কস থিটা করে যে পাওয়ারটা পাওয়া যায় সেই পাওয়ারটাকে রিয়েল ওয়ার্ল্ডে কনজিউম করা সম্ভব হয়, অর্থাৎ এটা রিয়েল ওয়ার্ল্ডে এর অস্তিত্ব আছে। পাওয়ারটা তুমি কি ফর্মে পেতে পারো? হয়তো হিট ফর্মে পেতে পারো, মানে পাওয়ার ইনটু টাইম করলে যে এনার্জি, হিট এনার্জি ফর্মে পেতে পারো। মানে ধরো তুমি এই রেজিস্ট্যান্স হোক বা একটা যা হোক একটা সার্কিট আছে, এই টোটাল সার্কিটটার মধ্যে দেখলে যে একটা পাওয়ার কনজিউম হচ্ছে, সে কত অ্যাক্টিভ পাওয়ার সেটা তুমি বার করলে দেখবে সেটা আইদার হিট হোক লাইট হোক কোনো একটা ফর্মে তুমি পাবে, মানে ওটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ওর এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব রয়েছে। ঠিক আছে? অপরদিকে ভি ক্রস আই যেটা, অর্থাৎ এই দিক বরাবর যদি ভি হয় আর আই যদি এই বরাবর থেকে থাকতো, সেই আই এর উল্টো দিকে উপাংশ, অর্থাৎ এই দিকে যে একটা কম্পোনেন্ট আছে আই, এটা হচ্ছে আই সাইন থিটা। দেখো ইফ দিস ইজ থিটা, এটা থিটা হয় তাহলে ওইটা হচ্ছে আই সাইন থিটা। সেক্ষেত্রে দেখো ভি এর সঙ্গে যদি আই সাইন থিটা করো, দুটোর একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ভি এর সাথে আই সাইন থিটা, সেখানে দেখো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। যদি এইটা করো অর্থাৎ ভি ক্রস আই করো, ভেক্টরে ভি ক্রস আই যদি করো,
তাহলে হচ্ছে ভিআই সাইন থিটা। এই ভিআই সাইন থিটা যে টার্মটা, একটা এই দিকে আর একটা ওই দিকে, দুটোকে মাল্টিপ্লাই, মানে দুটো কিন্তু এক জাতীয় নয়, এবং একটা এই দিকে আর একটা সম্পূর্ণ ওই দিকে, এদের মাল্টিপ্লিকেশন করে যে একটা পাওয়ার পাওয়া যায় বটে, কিন্তু এর ফিজিক্যাল রিয়েল ওয়ার্ল্ডে এর কোনো অস্তিত্ব নেই। এটাকে তুমি ধরতেই পারবে না পাওয়ারটাকে, মানে না কোনো হিট ফর্ম, হিট আকারেও পাবে না, লাইট আকারেও, কিছু আকারেই পাবে না, বাট এই পাওয়ারটা থাকবে। এটার কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স নেই, রিয়াল, এটা সেই জন্য এটা হচ্ছে রিয়াল নয়, এই পাওয়ারটা রিয়াল নয় পাওয়ার। এটাকে তখন বলা হয় রিয়াক্টিভ পাওয়ার। অর্থাৎ যেটা দাঁড়ালো, এসি সার্কিটের ক্ষেত্রে দু রকম পাওয়ার হয়। একটাকে হচ্ছে যা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স আছে, মানে যাকে আমি ফিল করতে পারি, হিট ফর্মে হোক, লাইট ফর্মে হোক, যে কোনো ফর্মে আমি ফিল করতে পারবো, তাকে আমি বলবো অ্যাক্টিভ পাওয়ার। আর সেটা হচ্ছে কস কম্পোনেন্টটা নিয়ে, হ্যাঁ, এটার কস কম্পোনেন্টটা নিয়ে যে এটা হয়, সেটা হচ্ছে ভিআই কস থিটা, যেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর আরেকটা যে কম্পোনেন্ট আছে সাইন থিটা, যেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যদি ওটার গুণ করি, সেই পাওয়ারটাও এক্সিস্ট করে সিস্টেমে, বাট তার রিয়েল ওয়ার্ল্ডে কোনো অস্তিত্ব নেই। এটাকে, মানে এটাকে দেখাই যায় না, ফিল করা যায় না এটাকে, বাট এই পাওয়ারটা থাকে। একে বলা হয় রিয়াক্টিভ পাওয়ার, যেটা হচ্ছে ভিআই সাইন থিটা। এবং এই টোটাল পাওয়ার, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিয়াক্টিভ পাওয়ার, এই টোটালটাকে নিয়ে একটা যেটা পাওয়ার হয়, সেটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার বা ট্রু পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বা ট্রু পাওয়ার বলা হয় এটাকে। অর্থাৎ নর্মালি এটা হচ্ছে নর্মালি ভি ইন্টু আই করা, কিন্তু এই ট্রু অ্যাপারেন্ট পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারের দুটো কম্পোনেন্ট থাকে, এটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। এইটা হচ্ছে কস কম্পোনেন্টটা, মানে ভিআই কস থিটা, এটা হচ্ছে ভিআই সাইন থিটা। ভিআই কস থিটা যেটা, সেটা দেখতে পাচ্ছ যে দুটোই এক জাতীয় করা, মানে দুটোই একই দিকে। যতক্ষণ না দুটোকে তুমি এক জাতীয় করতে পারবে, তার আগে আমি আগেই বলেছি, তার আগে তুমি রিয়েল ওয়ার্ল্ডে তার এক্সিস্টেন্স পাবে না। যদি দুটোকে একই জাতীয় করে গুণটা করো, অর্থাৎ ভিআই কস থিটা করো, তার তুমি রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স পাবে। এই পাওয়ারটাই কনজিউম হয়, এবং এই পাওয়ারেরই আমরা যে পাওয়ারের দাম দিই, পয়সা দিই, এই অ্যাক্টিভ পাওয়ারের যেটুকু খরচা করি সেটুকুই পয়সা আমাকে দিতে হয়, কারণ এটাই আমার রিয়েল ওয়ার্ল্ডে খরচা হয়। আর আরেকটা পাওয়ার সিস্টেমে থাকে, যেটা হচ্ছে ভি ইন্টু আই সাইন থিটা, ওটাকে আমরা বলি রিয়াক্টিভ পাওয়ার। ওর ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স নেই, ওটা কিন্তু ইমাজিনারি টার্ম, স্টিল সিস্টেম এক্সিস্ট করে। খুব খুব টিপিক্যাল একটা ব্যাপার, মানে আছে আবার নেই, এরকম একটা ব্যাপার। জিনিসটা সিস্টেমে রয়েছে, বাট ওকে তুমি দেখতে পাও না, দেখা যায় না এটাকে, বা এই পাওয়ারটাকে কখনো দেখা যায় না, ইন দ্যাট সেন্স ওকে ফিল করা যায় না এই পাওয়ারটাকে, বাট সিস্টেমে এটা থাকে। এবং দুটোকে নিয়ে হচ্ছে ট্রু পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। বাস এইটুকু টার্ম জেনে রাখো, কারণ এর পরে আমাদেরকে এই সব জিনিসগুলো নিয়ে অনেক কিছু ভাবতে হবে। এবং বাকি আজকের পর থেকে বাকি যতদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, তোমাকে সারা জীবনে অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার দুটোকে নিয়েই কাজ করতে হবে। মেশিন পড়তে যাবে, ওখানেও দেখবে অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার, মানে টোটালটাতেই আমার অ্যাক্টিভ পাওয়ার এবং রিয়াক্টিভ পাওয়ার দুটোকে নিয়েই ভাবতে হয়। পরের দিন বলবো পাওয়ার ফ্যাক্টর। এই যে কস থিটা টার্মটা না, এই কস থিটা কোথায় গেল, এই যে কস থিটা, এইটাই বলে দিচ্ছে যে ট্রু পাওয়ারের মধ্যে কতটা পরিমাণ রিয়েল ওয়ার্ল্ডের তার এক্সিস্টেন্স রয়েছে। এইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। পরের দিন এটাকে ডিটেলে আমি বলবো, পাওয়ার ফ্যাক্টর বলা হয় এটাকে, ঠিক আছে? তো আজকে তোমরা জানলে যে ট্রু পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার কি জিনিস, রিয়াক্টিভ পাওয়ার কি জিনিস, আর অ্যাপারেন্ট পাওয়ার কি জিনিস। বাস এই তিনটাই বলার ছিল আজকে। স্যার, বলো। কারেন্ট স্কেলার আছে না ভেক্টর আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার কারেন্ট স্কেলার কোয়ান্টিটি या ভেক্টর কোয়ান্টিটি है? ব্যাপারটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যখন তুমি এসি এসি নিয়ে কাজ করছো না, অ্যাকচুয়ালি কিন্তু কারেন্টকে স্কেলার ধরা হয়, তার কারণটা হচ্ছে ওর নিজের কোনো ফিক্সড ডিস্টেন্স দিয়ে নেই। কিন্তু যখন তুমি এসি নিয়ে কাজ করছো, এসি, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে এসি নিয়ে যখন কাজ করছো, সেক্ষেত্রে কারেন্টটা হয়ে যাবে তোমার ভেক্টর, হতে বাধ্য। কারণ তবেই ভেক্টর আছে বলেই তোমাকে ওই রকম ভেক্টরের আই কস থিটা করতে হচ্ছে,
ভেক্টর না হলে ওটা করতে হতো না এসি নিয়ে যখন কাজ করছো, কারণ এসি নিয়ে কাজ করার সময় দেখা যাচ্ছে ভি এর ডিরেকশনটা ফিক্স থাকলেও আই এর ডিরেকশনটা বিভিন্ন রকম হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে। আর যখনই একটা জিনিসের ভ্যালু রকম চেঞ্জ হচ্ছে তখন আমি তাকে আর কোনো দিন তাকে স্কেলার আর বলতে পারি না। স্কেলার কাকে বলবো? যার ডিরেকশন নেই। কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ, এই যে এ তো দেখতেই পাচ্ছ, যেরকম সার্কিট তার সেই রকম নেচার, সেই রকম তার ডিরেকশন, এ তো ডিরেকশন ভ্যারি করছে তো। আর যার ডিরেকশন থাকবে তাকে তো আমি ভেক্টর বলতে বাধ্য। অ্যাকচুয়ালি কারেন্ট স্কেলার, কারণটা ব্যাপারটা কি? তার কারণ আছে। অ্যাকচুয়ালি কারেন্ট কেন স্কেলার বলা হয়? তার কারণটা হচ্ছে কারেন্ট কোন দিকে যাবে সেটা নিজে থেকেও ফিক্স করতে পারে না। যেদিকে ভোল্টেজ থাকে অ্যাকর্ডিংলি কারেন্ট সেদিকে দৌড়ায়। হ্যাঁ, সিস্টেমে এসি সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটার এসে অত গন্ডগোলটা করেছে। এরা না থাকলে কিন্তু কারেন্টের দেখো কোনো আর হাত পা নেই। যেমন যেদিকে ভোল্টেজ সেদিকে কারেন্ট। তো পিওর রেজিস্টিভ সার্কিট তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্টটা ভোল্টেজকে ফলো করে চলছে। তার মানে কি কারেন্টের নিজের কিছু অস্তিত্ব নাই, মানে নিজের কোনো হাত পা নেই। ও ভোল্টেজের ডিরেকশন দেখে ও ইয়ে হচ্ছে, সেই জন্য কারেন্টকে বাই ডিফল্ট স্কেলার বলা হয়। বাট যখন তুমি পাওয়ার ফ্যাক্টর বা এই জিনিসগুলো নিয়ে ভাববে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটিভ সার্কিট নিয়ে আসবে, অর্থাৎ নন লিনিয়ার একটা সার্কিট নিয়ে আসবে, তখন দেখবে কারেন্টটা তখন সেক্ষেত্রে ওকে ভেক্টর হিসেবে তোমাকে ধরতেই হবে, কিছু করার নেই। কারণ সেক্ষেত্রে ভি আর আই এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কারো কিছু জানার আছে এইখান থেকে যেটা বললাম? কালকে পাওয়ার ফ্যাক্টর না ইত্যাদি স্যার। এই জিনিসগুলো বলবো, এবং মানে মোটামুটি এইগুলোই কালকে বলার আছে আর কি এরপরে। স্যার কাল পড়াবেন? ও দেখেন, আমি বলতে ভুলে গেছি, কাল ছুটি, কাল ছুটি, কাল ছুটি। কালকে তোমরা নিজেদের ক্যালেন্ডার গুলো খেয়াল করে দেখো, ক্যালেন্ডার কালকে দেখবে কোনো নোটিফিকেশন দেখাবে না। কালকে ক্যালেন্ডার থেকে আমি তাহলে স্যার অফ করে দিয়েছি। বলো। তাহলে স্যার পরশুদিন আবার ক্লাস নেবেন তো? পরশুদিন শুক্রবার, হ্যাঁ পরশুদিন শুক্র ক্লাস আছে। এই যে, ঠিক আছে স্যার। হ্যাঁ কালকে কোনো ক্লাস নেই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা একটু চেক করে নিই। 7 জন রয়েছে। 1 2 3 4 5 6, অ্যাকচুয়ালি 6 জন আছে। হ্যাঁ আমাকে নিলে 1 2 3 4 5, একজন মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এসেছিল হয়তো। 1 2 3 4 5 6, ঠিক আছে। স্যার হুম স্যার বলো কালকে বলো। থিওরি